প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর আলো অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেতে পারো। আমি এই অধ্যায়টাকে তিনটি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে আমরা কি কি নিয়ে আলোচনা করব, এটা প্রথম পার্ট। দেখো, আমরা আলোর কিছু পরিবর্তিত রূপ আমরা দেখতে পাচ্ছি। এই যে আলোর সাহায্যে পানিতে মাছ দেখা যাচ্ছে, আর এখানে আলো একটা মাধ্যম ফোরে কেমন যেন বেঁকে যাচ্ছে, বেঁকে অন্য একটা মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আলোক রশ্মি যখন ভিন্ন মাধ্যমে এসে পড়ে তখন তার গতিপথ পরিবর্তন হয়। হয়তো তোমরা অনেকেই অষ্টম শ্রেণীর অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। আমরা এই বিষয়টা এখানে দেখার চেষ্টা করব। তো এই অংশে আমরা আলোর প্রতিসরণ কি তা ব্যাখ্যা করব, আলোর প্রতিসরণের নিয়ম আমরা বর্ণনা করব, আর বিভিন্ন মাধ্যমে আলোক রশ্মির দিক কিভাবে পরিবর্তিত হয় সেটা ব্যাখ্যা করব। তো দেখো, প্রথমে আমাদের এখানে এই যে একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই চিত্রের মধ্যে আমরা দেখতেছি এই যে এটা আমি এক ধরনের মাধ্যম চিন্তা করলাম, আর এটাকে আমি একটা কাঁচ ফলক চিন্তা করলাম। এটা কাঁচ মাধ্যম, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম, আবার এটাও বায়ু মাধ্যম। তাহলে আলোটা এই কাঁচের মধ্যে প্রবেশ করে আবার এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো এটা গতিপথটা কিভাবে পরিবর্তিত আমি এটাই দেখার চেষ্টা করব। আমরা দেখি, হয়তো আমরা অনেক সময় দেখি না, বাস্তব কিছু উদাহরণ আমাদের আছে। যেমন আমরা একটা পরিষ্কার গ্লাসে পানি নিয়ে যখন এটার মধ্যে একটা পেন্সিল অথবা একটা সোজা একটা দণ্ড আমরা প্রবেশ করাই, তখন নিশ্চয়ই এটার কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাই। এটা কেন ঘটে? আমাদের অনেকের মনেই প্রশ্ন যে এই বিষয়টা কেন ঘটে। এটা আসলেই এই প্রতিসরণের কারণে এটা হয়ে থাকে। আমরা বিষয়টা আরো বিস্তারিত ব্যাখ্যা করব। এখানে দেখো, প্রথমে আমরা বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মিকে আমরা কাঁচ মাধ্যমে যেতে দিব। তো বায়ু মাধ্যম হচ্ছে হালকা মাধ্যম, যেহেতু এটার ঘনত্ব কম, আর কাঁচ মাধ্যম হচ্ছে একটু ঘন মাধ্যম, এটার ঘনত্ব বেশি, এবং বায়ু থেকে পানি মাধ্যমটার ঘনত্ব বেশি। তো তাহলে বায়ু থেকে আলোক রশ্মিটা যখন কাঁচ মাধ্যমে আসবে, তখন ধরো আমরা জানি যে আলো সরল পথে সোজা পথেই চলে। যখন একই মাধ্যমে চলে তখন সোজা পথে চলে। তো আলোক রশ্মিটা ঠিক এইভাবে সোজা এইভাবে যাওয়ার কথা ছিল, এইভাবে। কিন্তু দেখো এটা কি হলো, এভাবে আসলো, এদিকে দিক পরিবর্তন করলো, আবার এখানে এসে আবার আগের দিকেই চলে গেল। তো এটা ঘটবে মাধ্যমের ঘনত্বের কারণে। বায়ু মাধ্যমের ঘনত্ব কম, এই মাধ্যমের ঘনত্ব বেশি, আর এই বায়ু মাধ্যম হচ্ছে হালকা মাধ্যম। হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন এটা দিক পরিবর্তন করবে, আর এই ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। তাহলে মাধ্যম পরিবর্তন হলে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়, আলোক রশ্মির দিক পরিবর্তনকে আমরা আলোর প্রতিসরণ বলবো। অর্থাৎ পানি মাধ্যমে বা বায়ু থেকে কাঁচ মাধ্যমে, বায়ু থেকে অন্য যে কোনো একটা মাধ্যমে যখন চলে যাবে তখনই আমরা আলোর এই ভিন্ন রূপটা দেখতে পাই। তো এটাকে এই যে দিক পরিবর্তন করে চলে, সেই সোজা এদিকে যাওয়ার কথা, এদিকে না গিয়ে সেই একটু দিক পরিবর্তন করে এদিকে চলে এসে আবার এদিকে চলে আসতো। যে এই দেখো, আলো যেহেতু সরল পথেই চলে আমরা জানি, কিন্তু আলো এটা একটা ধর্ম, এখানে এইভাবে যাওয়ার কথা, কিন্তু এইভাবে না গিয়ে সে কি করলো, এদিকে চলে আসলো, দিক থেকে আবার সেই দিকে চলে গেল। তো এই যে দিক পরিবর্তনের ঘটনাটা, সেটাই হচ্ছে প্রতিসরণ। আর এখানে দেখো, এটা একটা মাধ্যম আমি চিন্তা করলাম, এটা আর একটা মাধ্যম, এটা ঘন মাধ্যম আমি চিন্তা করলাম, এটা হালকা মাধ্যম, এটার অনুরূপ। এখানে এই যে মাধ্যমের, এটাকে বলা হয় বিভেদ তল। অর্থাৎ মাধ্যমের যেই বিন্দুতে আলোটা সর্বপ্রথম পতিত হয় সেই বিন্দুটাকে বলে বিভেদ তল। এখানে হচ্ছে এইটা হচ্ছে বিভেদ তল। তো বিভেদ তলে এই যে লম্ব সরলরেখা অঙ্কন করা হলে এটাকে বলা হয় অবিলম্ব। তোমরা অবিলম্বের সংজ্ঞাটা লিখে নিতে পারো।
বিবিধ তলের যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় ওই বিন্দুতে অঙ্কিত লম্ব সরলরেখাকে অভিলম্ব বলে। অবশ্যই লিখে নেবে, এটা কাজে লাগবে। অষ্টম, নবম, দশম শ্রেণী পর্যন্ত অবশ্যই কাজে লাগবে এবং পরবর্তীতে যারা সায়েন্স পড়বে তাদেরও কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে বললাম অবিলম্বের কথা। আর যে রশ্মিটা এই যে প্রথমে এসে এখানে পড়লো, এই মাধ্যমে পড়লো, এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। যে রশ্মি মাধ্যমে আপতিত হয় মানে মাধ্যমে আইসা সেই পরে, সেই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে এটাকে বলা হয় আপতন কোণ। আমরা এই সকল কোণ এই অবিলম্বের সাথে চিন্তা করব। তাহলে আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করে, এই কোণটাকে বলা হয় আপতন কোণ। আবার দেখো এই রশ্মিটায়, যেহেতু এটা আমি এটাকে হালকা মাধ্যম বলেছি, এটা হচ্ছে ঘন মাধ্যম। এই যে এটার এই জাস্ট এটার চিত্রটা আমি এখানে অঙ্কন করে দেখালাম। এটা ঠিক আলোক রশ্মি এইভাবে না গিয়ে এটা একটু এদিকে দিক পরিবর্তন করে চলে আসলো। এই যে রশ্মিটা এখানে আপতিত হয়ে মাধ্যম ভেদ করে চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় সে কি করতেছে? দিক পরিবর্তন করতেছে। তো দিক পরিবর্তন করে দেখো সেই এই যে অবিলম্বের দিকে চলে আসলো কিছুটা, সে যাওয়ার কথা এদিকে কিন্তু সে কিছুটা অবিলম্বের দিকে চলে আসলো। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে আলোক প্রতিসরণ। আর এই যে আপতিত রশ্মি, যে এইটা আপতিত রশ্মি, যে রশ্মিটা মাধ্যমে আপতিত হয় তাকে বলা আপতিত রশ্মি। এই যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুটাকে বলা আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব সরলরেখাকে বলা হয় অভিলম্ব। আর এর যে রশ্মিটা মাধ্যম ভেদ করে চলে যাচ্ছে সেই রশ্মিটাকে বলা হয় প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। আমরা এই যে আমি টপিকস গুলা বললাম, আপতন কোণ, আপতিত রশ্মি, প্রতিসরণ কোণ, প্রতিসরিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব, আপতন বিন্দু, এই বিষয়গুলো তোমরা আমার কথা থেকে নোট করে নিবে। এগুলা বইতে হয়তো এভাবে পাবে না। তো তোমরা যেহেতু এই বিষয়টা নতুন, তোমরা এই বিষয়টা অবশ্যই অষ্টম শ্রেণীর তারা যারা আছো অবশ্যই এটাকে তুমি ভালোভাবে বিষয়গুলো নোট করে রাখবে এবং চিত্র অঙ্কন করে চিত্রের সাহায্যে এগুলো নিজে হ্যান্ড নোট করে রেখে দিবে। তাহলে আমরা প্রতিসরণ সংক্রান্ত আলোচনা করলাম এবং কি আলোক রশ্মিগুলোর দিক পরিবর্তন করে এখানে কিছু টার্ম, আপতন কোণ, প্রতিসরণ কোণ, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব, আপতন বিন্দু, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের দ্বিতীয় দফা আলোচনা আসবে, দেখো প্রতিসরণের যে নিয়ম, কিছু নিয়ম মেনে চলে। সেই যখন হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি অবিলম্বের কাছে চলে আসে। এই দেখো আমি এটাকে হালকা মাধ্যম বললাম, এই যে হালকা মাধ্যম বায়ু মাধ্যম, এখান থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করতেছে, ঠিক এটার চিত্রটা আমি এখানে দেখিয়েছি। যখন এই দেখো হালকা মাধ্যমতে যখন কাঁচে প্রবেশ করলো, এই যে এইটা হচ্ছে তার আপতন বিন্দু। আর এখানে লম্ব সরলরেখা অঙ্কন করলে এটাকে বলা হবে অবিলম্ব। এইটা হচ্ছে অবিলম্ব। রশ্মিটা ঠিক এভাবে যাওয়ার কথা ছিল কিন্তু এভাবে না গিয়ে সে কি করলো, কিছুটা দিক পরিবর্তন করে দিকে চলে আসলো। অর্থাৎ এই যে অবিলম্ব, এই যে দেখো অবিলম্বের দিকে সে চলে আসলো, অবিলম্বের দিকে চলে আসলো। এটা হচ্ছে একটা নিয়ম। আর আরেকটা নিয়ম বিপরীতভাবে আমি যদি বলি, হালকা থেকে ঘন গেলে যদি অবিলম্বের দিকে সরে আসে তাহলে ঘন থেকে হালকা গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে একটা আরেকটার বিপরীত তুমি খেয়াল করিও বিষয়টা। আসলে প্রত্যেকটা বিষয়েরই কিছু কিছু সিমটম থাকে চেনার, জানার, বুঝার। এগুলো অবশ্য আমাদেরকে ওইভাবে আমরা বুঝে নিতে হবে। অর্থাৎ দুই একটা কিওয়ার্ড আমার জানা থাকলেই কিন্তু আমি এই টপিকসটা সম্পর্কে ভালো ধারণা নিতে পারি। তাহলে এখানে এই যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে তখন অবিলম্বের দিকে চলে আসবে, আর বিপরীতভাবে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা নিয়েও বিস্তারিত আলোচনা আছে, পরবর্তীতেও আছে। তখন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে কথা বলবো, তখন এই কথাটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। দেখো দ্বিতীয় যে নিয়মটি, আলোক রশ্মি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করে আবার একই মাধ্যমে ফিরে আসে তখন আপতন কোণ নির্গত কোণ সমান হয়। এই যে দেখো এখানে বায়ু মাধ্যম ছিল, কাঁচ মাধ্যমে প্রবেশ করলো, আবার বায়ু মাধ্যমে চলে আসলো। তাহলে এটা হচ্ছে এখানে হচ্ছে আপতিত হলো, আর এখানে যেটা এটা প্রতিসরিত হলো। আর এই মাধ্যম ভেদ করে আবার যখন আগের মাধ্যমে ফিরে আসলো বায়ু মাধ্যমে তখন এটাকে বলা হয় নির্গত কোণ। এই যে এখানে যদি আমি অবিলম্ব অঙ্কন করি তাহলে এটা হবে নির্গত কোণ।
এই আপতন কোণ আর নির্গত কোণ বলা হচ্ছে সমান। আপতন কোণ নির্গত কোণের সমান, অর্থাৎ এখানে ছিল বায়ু মাধ্যম, এখানেও বায়ু মাধ্যম, তো দুই মাধ্যমে তো সেই একই সরল রেখা বরাবর যাবে, তো নিশ্চয়ই তাদের কোণটাও তখন সমানই হবে। আশা করি বুঝতে পারতেছ। যখন মাধ্যম পরিবর্তন করবে তখনই সেই কোণটাও পরিবর্তন হয়ে যাবে, কিন্তু যখন এই যে বায়ু মাধ্যম আবারও বায়ু মাধ্যম, তাহলে সে একই কোণে যাবে। এই জন্য বলা হচ্ছে নির্গত কোণ এবং আপাতন কোণ পরস্পর সমান। আশা করি ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে 3 নাম্বার যে নিয়মটা ছিল, আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। তো এটা আবার কি? আমরা জানি সমতল হচ্ছে এমন একটা তল যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কল্পনা করতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এই দুইটা দিকে আছে, অর্থাৎ সমান সমান একটা তল যেটার কোনো উচ্চতা নাই, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এই যে দেখো এখানে, এটাকে আমরা একটা সমতল বলতে পারি। এই যে আমার স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, এটাকে আমি একটা সমতল বলতে পারি, সমান তল যেটার উচ্চতা নেই, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তাহলে এই যে আলোক রশ্মির এই যে এখানে যে আমি টপিকসগুলো বলেছিলাম, আপতিত রশ্মি, আপতন কোণ, অঙ্কিত অবিলম্ব, প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ কোণ, এই সবগুলো একই সমতলে থাকবে, একই সমতলে, অর্থাৎ একটা নির্দিষ্ট সমতলে যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে ওই সমতলে অবস্থান করবে। এই হচ্ছে আমার প্রতিসরণের নিয়মগুলো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, নবম শ্রেণীতে পদার্থবিজ্ঞানে আছে, ইন্টারমিডিয়েট যারা পড়বে তাদের ক্ষেত্রেও এটা তোমরা পাবে। এটা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে বিষয়গুলো। এই বিষয়গুলোর উপরেই প্রতিসরণের অন্যান্য সবকিছু ডিপেন্ড করে। দেখো তোমাদের জন্য একটা একক কাজ, আমরা এতক্ষণ যে আলোচনাটি করে আসলাম ওখানে এই যে দেখো চিত্র দেখে আলোক রশ্মির দিক পরিবর্তনগুলি খাতায় লিখে নাও। এই যে দেখো, যখন বায়ু মাধ্যমে ছিল তখন আলোক রশ্মি আপতিত হলো, কাচ মাধ্যমে এসে সে দিক পরিবর্তন করে অবিলম্বের দিকে চলে আসলো। আবার যখন সেই দিক পরিবর্তন, আবার যখন সেই কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে চলে আসবে, তখন আবারও সে আগের প্রথমে যে কোণে সে আপতিত হয়েছিল ঠিক একইভাবে সে নির্গত হয়ে যাবে। এটা তোমরা 2 নাম্বারের প্রশ্ন, এটা তোমরা খাতায় লিখবে, অবশ্যই নোট করবে। আর যা যা আমি দিচ্ছি সবকিছু কিন্তু নোট করতে হবে। চিত্রে কি কি মাধ্যমে দেখা যাচ্ছে, এখানে 2টি মাধ্যম দেখা যাচ্ছে, এখানে বায়ু মাধ্যম, এখানে কাচ মাধ্যম, আর এখানে হচ্ছে আবারও বায়ু মাধ্যম। তো আশা করি পারবে। এখানে আরো কিছু আমাদের বাস্তব জীবনের কিছু ঘটনা আমরা এখানে দেখব। এই যে দেখো, এটা হচ্ছে একটা গ্লাসে আমি যে কথাটি একটু বলেছিলাম, গ্লাসে আমরা একটা পরিষ্কার গ্লাসে, কাঁচের গ্লাসে আমি যদি পরিষ্কার পানি নিয়ে একটা পেন্সিল বা কলমের এভাবে ডুবিয়ে দেই, তখন কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা অবশ্যই এটা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো একদিন, আমি ভিডিও করেই দেখাবো। তো আশা করি সেই ভিডিওটি তোমরা দেখবে, খুব তাড়াতাড়ি আমি দিব। তো এটা দেখো, এখানে হয়তো এটা এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে পানি মাধ্যম। তো অবশ্যই বায়ু মাধ্যম হালকা মাধ্যম আর পানি মাধ্যম কিছুটা ঘন মাধ্যম। পানির মধ্যে বায়ু আছে, আবার বায়ুতেও বায়ু আছে, তবে বায়ু মাধ্যমটা হয় হালকা মাধ্যম, পানি হচ্ছে ঘন মাধ্যম। তো নিশ্চয়ই ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে তখন অবিলম্বের দিকে সরে যাবে। আর এই পানির নিচের বস্তুটা আমরা কখন দেখতে পাবো, বিষয়টা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। পানির নিচের বস্তুটা আমরা তখনই দেখতে পাবো যখন পানির নিচ থেকে আলোক রশ্মিগুলো প্রতিসরিত হয়ে আমার চোখে আবার ফিরে আসবে, তখনই আমরা পানির নিচের বস্তুটা দেখতে পাই। আমরা জানি যে কোনো বস্তু দেখার আমি কিভাবে দেখি, আমি দেখি এইভাবে যে একটা বস্তু থেকে আলো এসে ওই বস্তুর মধ্যে পড়ে, এই বস্তু থেকে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে আমার চোখে এসে পড়ে, তখন আমি ওই বস্তুটাকে দেখতে পাই। তাহলে বস্তুতে আলো পড়ে, সে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, তখনই কিন্তু আমরা বস্তুটা দেখতে পাই। এর আগে কিন্তু আমরা বস্তু দেখতে পাই না। অবশ্যই বস্তুর উপর আলো পড়বে আর সে আলো আমাদের চোখে এসে পড়বে, তখনই আমরা বস্তু দেখতে পাই। ঠিক এখানেও একই অবস্থা, আমি পানির উপর অংশের সবকিছু দেখতে পাবো, কিন্তু যখন ভিতরের অংশ আমাকে দেখা দরকার হবে তখন কিন্তু এই ভিতরে আলো প্রবেশ করবে, সে আলো প্রতিসরিত হয়ে আবার আমার চোখে ফিরে আসবে, তখনই কিন্তু আমি এই ভিতরের বস্তুটাকে দেখতে পাবো।
তাহলে প্রথমে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাবে, এরপর গণমাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে আসবে। তো গণমাধ্যম থেকে যখন আবার হালকা মাধ্যমে আসবে তখনই কিন্তু আমি বস্তুটাকে দেখতে পাবো। তো প্রতিসরণের নিয়ম অনুসারে যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই জন্য বস্তুটা ঠিক যে অবস্থানে আছে, এই যে এখানে একটা মুদ্রা, দেখো মুদ্রা, এটা ঠিক এই অবস্থানে আছে কিন্তু এটাকে দেখা যাচ্ছে এই অবস্থানে। তো এটা হচ্ছে যে এই কারণে যে আমি প্রতিসরণের যে নিয়মটা ছিল আমার, যে গণমাধ্যম থেকে আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে আমার চোখে আসবে তখনই আমি এই বস্তুটাকে দেখতে পাবো, পানির নিচের বস্তুটাকে। তাহলে এই যে গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসলো তখন আলোক রশ্মির এই যে দিক পরিবর্তনের কারণে কি হবে, সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ফলে আমি বস্তুটাকে কিছুটা উপরে দেখব। তো আমি বস্তুটা থাকবে নিচে কিন্তু আমি বস্তুটাকে উপরে দেখব, এই হচ্ছে তার ঘটনা। তো আমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছি। আমরা একদিন অবশ্যই আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাসে এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর দেখো এখানে আমরা এক ব্যক্তিকে দেখতেছি, সে মাছ শিকার করার চেষ্টা করতেছে। এখানে আরো এক ব্যক্তি একটা অ্যাকোরিয়ামে মাছ দেখার চেষ্টা করতেছে। দেখো মাছের অবস্থান হচ্ছে এটা প্রকৃত অবস্থান, কিন্তু সে মাছটা দেখতেছে কোথায়, এই যে একটু এটা ছায়া দেখাচ্ছে এখানে, একটু উপরে সে মাছটাকে দেখতেছে। তাহলে মাছের অবস্থান একটু নিচে, সে উপরে দেখতেছে কেন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। আমরা একটু আগে যেটা আলোচনা করে আসলাম, পানির মধ্যে যখন আলোটা প্রবেশ করে আমি তখন কিন্তু বস্তুটা দেখতে পাই না। আবার এই পানি থেকে যখন আলোক রশ্মিটা আবার প্রতিসরিত হয়ে আমার চোখে ফিরে আসবে তখনই কিন্তু আমি এই বস্তুটাকে দেখতে পাবো। এই ক্ষেত্রে যেহেতু গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে, বায়ু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরিত হবে, তো সেই ক্ষেত্রে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ বস্তুটা যে অবস্থানে আছে এর থেকে কিছুটা উপরে দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো মাছের ছায়াকে লক্ষ্য করে বেশি জোরে বর্ষা নিক্ষেপ করতে হবে, কারণ একটু গভীরে আছে, মাছটা কিছুটা গভীরে থাকে। আশা করি বুঝতে পেরেছ। আবারও এখানে একক কাজ দেখো, আলোক রশ্মির দিক পরিবর্তন করে কেন, এই যে মাধ্যমের ঘনত্বের কারণে দিক পরিবর্তন করে। এটা 2 নম্বর প্রশ্ন আসতে পারে, তোমরা এটা বিস্তারিত বর্ণনা দিবে। লোকটি মাছ ধরতে চাইলে কি করবে, তাকে ঠিক যে অবস্থানে সেই মাছটাকে দেখতেছে তারও একটু নিচে, তাকে কিছুটা নিচে তাকে বর্ষাটা নিক্ষেপ করতে হবে। তোমাদের বাড়ির কাজ যে দেখো এখানে পানিতে নিমজ্জিত মাছের আলোর প্রতিসরণ ব্যাখ্যা করো, এবং উক্ত মাছটিকে শিকার করতে হলে শিকারীকে কি কৌশল অবলম্বন করতে হবে। তো এটা নিয়ে আমরা একটু আগে বিস্তারিত আলোচনা করে এসেছি। এই ধরনের 3টি ঘটনা আছে। একটা হচ্ছে পেন্সিলকে এই গ্লাসের মধ্যে ডুবানো হয়, আরেকটা হচ্ছে মুদ্রাকে গ্লাসের মধ্যে ডুবানো হয়, আর একটা হচ্ছে পানির নিচে মাছ কিভাবে আমরা ধরতে পারি। এই 3টে বিষয় নিয়ে এখানে বইতে, তোমাদের এই বোর্ড বইতে 3টে বিষয় নিয়ে আলোচনা আছে। আমি আজকে এই পর্যন্তই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগলে কাজটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই দেখা হবে। ভালো থেকো সেই পর্যন্ত। নতুন কোনো ভিডিও